আচ্ছা তুই জানিস যে এই রাখি উৎসব কেন পালন করা হয়? দিদি, প্রত্যেক বছর একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার ওপর দুঃখের ছায়া পড়তে দেব না। আর যেদিন আমি এটা মানতে পারবো না, সেদিন তুমি মেনে নিও যে আমি এই রাখি পরার যোগ্য নই। মারো এটাকে ভালো করে, তাহলেই বুঝতে পারবো। দাঁড়ান, ছাড়ুন, সরে যান। তুমি ঠিক আছো তো? বোঝান ওকে, একে তো আমার ধারটাও মেটাচ্ছে না, তার উপরে আমার দোকান থেকে তো এখন চুরি করাও শুরু করেছে। তোমার সাহায্যের কোনো দরকার নেই আমার। যে কাজের জন্য এখানে ডেকেছি সেটা করেছো? না মানে বাড়িতে টাকা নেই। ঘরে টাকা নেই তো এখানে আমাকে মারছে দেখতে এসেছো? হ্যাঁ, আমাদের টাকা আজকে আমরা নিয়েই যাব। কি করছো তুমি? এই নাও তোমার আগের আর পরের ধার। এই যাও এখান থেকে, এই যাও। চলো সবাই। আরে দাঁড়ান দাদা, দাদা আমার মঙ্গলসূত্র দিয়ে দিন। ওটা আপনি দাঁড়ান, এ কি করলে তুমি? আমার মঙ্গলসূত্র দিয়ে দিলে। আমার মঙ্গলসূত্র দিয়ে দিলে কেন? অমঙ্গল হয়। আরে তোমার সঙ্গে বিয়ের চেয়ে অশুভ আর কি হতে পারে? পুরো এই শহরে তুমি ছেলে আমার ভাগ্যে। এভাবে এভাবে বলছো কেন? আজ মা বাবা আসবেন, মঙ্গলসূত্র না দেখে কিছু জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? এসব বাজে কথা বলো না। এই মঙ্গলসূত্র আমি দিয়েছিলাম তোমাকে, বুঝেছো? যাও, তোমার মা বাবার সঙ্গে কথা বলো। তুমি এটা পড়ে নিও, ওই মা বাবা আসবে তো তাই। এখন তুমি আমাকে বলবে আমি কি পড়বো? হ্যাঁ, এটা আমার বাড়ি, আমার যা খুশি তাই করবো। তোমার মা বাবার বেশি অসুবিধা হলে এখানে থাকার দরকার নেই। মা বাবা, রাজু কোথায়? আমি বলেছিলাম না, সবার আগে রাজুর কথাই জিজ্ঞেস করবে। একে অপরকে খুব ভালোবাসে। আসলে মা, ও একটা কাজে গেছে। তুই যেমন ছটফট করছিস ওকে দেখার জন্য, ওরও তাই হচ্ছে। আচ্ছা কোনো ব্যাপার না, তোমরা দুজন ভেতরে চলো। হ্যাঁ, চলো। এসো। মা এসো না, হ্যাঁ এসো মা, হ্যাঁ। এসো, বসো, এসো। আরে জামাই বাবা নমস্কার, কেমন আছো? কি হয়েছে বাবা? আমাদের উপর রেগে আছো নাকি? খুশি করার মতো কি কাজ করেছেন আপনারা? এসে যখন পড়েছেন একটু সম্মান করি আপনাদের। এবার খুশি আপনারা? কি হলো? ও, মদের গন্ধ পাচ্ছেন তো?
প্রতিদিন খাই। কোনো অসুবিধে আছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ রে মা, তোর মঙ্গলসূত্র কই? ওটা ওটা ও পলিশ করতে দিয়েছে। বাহ বাহ, আপনাদের মদের গন্ধে খুব অসুবিধে হয়, কিন্তু মিথ্যে বললে হয় না। কোনো পলিশ টলিশ করতে দিইনি আমি, বিক্রি করে দিয়েছি আমি। তোমরা এসব কি কথা শুনছো? চলো না ওদিকে গিয়ে খেয়ে নেবে। এত চলো। কথা শোনার পরে ওনারা থাকবেন এখানে? অপমানিত হওয়ার খুব শখ বোধ হয় আপনাদের। কি হলো, একটু বেশি বলে ফেললাম আমি? হ্যাঁ, আরে আপনাদেরকে যত বলি না কেন কম হয়ে যাবে। লাজ লজ্জা আছে কি নেই? আরে কিছু তো লাজ লজ্জা রাখুন। এই যে দরজাটা না, ওই দিকে ওই দিকে। তোমাদের মুখটা এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? বাবা, তোর দিদি ভালো নেই। কি হয়েছে মা? আরে কিছু বলো না। বুঝতে পেরেছি আমি, জামাইবাবু আবার খাওয়া শুরু করে দিয়েছে তো। বাবা, আমাদের ভাগ্যটাই এরকম। আমাদের ভাগ্যেই ছিল সৌরভের মতো জামাই পাওয়ার। এখন আর বলে কি হবে? রাজু, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে জামাইবাবু ভালো মানুষ নন, কিন্তু তোমরা আমার কথা শুনলেই না। অনেক হয়েছে, এবার আমার দিদি আর ওই বাড়িতে থাকবে না। রাজু, আরে বাবা রাজু! শোন, আমাকে মারতে চাইছো তুমি? বলো, কোথায় তোমার চক্কর চলছে? বলো বলো। কি সব বলছো? আমি আমি কারোর সাথে প্রেম টেম করছি না। কেন সন্দেহ করছো আমাকে? এরকম কিচ্ছু করিনি আমি। চলো, হাত রাখো ওখানে, হাত রাখো আর দিব্যি খাও। বলো যে তোমার কোথাও চক্কর চলছে না। হাত রাখো। এসব কি বলছো? তুমি যদি সত্যি বলছো তাহলে আর তোমার হাত পড়বে না। চলো, হাত রাখো। কি সব বলো তুমি? চলো, দিব্যি খাও। কেন সন্দেহ করছো? সন্দেহ করার মতন কিছু করিনি আমি। তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না, তোমাকে আমি বোঝাচ্ছি, সব সত্যিটা আজ বাইরে নিয়ে আসবো। একদম চুপ, কোনো কথা বলবে না। যতক্ষণ না আমি ফিরে আসছি এখানেই থাকবে। দাঁড়াও। জামাইবাবু নমস্কার। মনে হয় শ্বশুরমশাই আর শাশুড়িমার আমার আতিথেয়তা খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে আতিথেয়তা গ্রহণের জন্য। কি জন্য এসেছো? ওই কিছু কাজের জন্যই এসেছিলাম, তাই ভাবলাম দিদির সাথে দেখা করে যাই। আচ্ছা, দিদি এখন কোথায়? ভেতরে আছে, ঘুমোচ্ছে এখন। তাহলে ওকে বলে দাও যে ভাই দেখা করতে এসেছে। বললাম না, এখন ঘুমোচ্ছে, উঠবে না। তাহলে ঠিক আছে, আমি হলেই বসে থাকছি। যখন দিদির ঘুম ভাঙবে তখন ওর সাথে দেখা করেই আমি এখান থেকে যাব। এই, তোমার ভাই এসেছে। শোনো, এই বারবার তোমার পরিবারের লোকেদের এখানে এসে আমার পরিবারে হস্তক্ষেপ করা আমার একদম ভাল লাগে না। তারপর তোমার ভাই সবসময় বোকা সাজার চেষ্টা করে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাই ও আমাকে ঘৃণা করে। এরকমটা নয়, ও তো ছোট, তাই ও একটু রেগে যায়। তুমি
আমি যা বলবো তেমন করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? দিদি, তোমার পায়ে কি হয়েছে? কিছু না, ওই কাজ করতে করতে একটু স্লিপ করে গেছিলাম। দিদি, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই কত প্রশ্ন করিস। আর এই সব জিজ্ঞাসাবাদ তোমরা পরে করো, তার আগে ওকে খেতে দাও। চলো, তোমাকে আমি সাহায্য করব। কিন্তু আঘাতটা তো গভীর মনে হচ্ছে, ডক্টর দেখানো উচিত। আরে দেখিয়ে নেব, আগে যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট রেডি করছি। চা। খুব খারাপ তোমার ভাই। না, ও আমাকে নিয়ে চিন্তা করে। আমার বাড়িতে বসে আমার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করছো? তুমি আমার কথা শুনে রাখো, সন্ধেতে ফিরে এসে যেন ওকে এখানে দেখতে না পাই আমি। কিন্তু আমি ওকে কি বলবো? সেটা তুমি ভাবো, ও তোমারই ভাই। একটা কথা মনে রেখো, ও যতক্ষণ এখানে থাকবে আমাদের সুখ থাকবে না। এই বাড়ির শান্তি নষ্ট করছে তোমার ভাই। বের করে দাও ওকে। ওয়াও দিদি, তোমার হাতে জাদু আছে জানো তুমি? পরোটাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, আচ্ছা আমাকে বলতো তোর প্ল্যানটা কি? কিছুদিন তোমার এখানে থাকবো, তারপর বাড়ি চলে যাব। মা বাবা একা আছেন না, মানে ওদেরকে একা ছেড়ে দিয়ে তুই চলে আসিস কেন? ওদের তো তোকে প্রয়োজন, তাই না? সবসময় এরকম করিস না। একটা কাজ কর, আজ বিকেলের 4টের বাস ধরে তুই বাড়ি চলে যা। দিদি, তুমি আমাকে বাড়ি যাওয়ার জন্য বলছো? আরে সব ঠিক আছে তো? জয়বাবু কি এখনো তোমাকে মারে? তুই কি উল্টো পাল্টা ভাবিস? তুই যেমনটা ভাবছিস সেরকম কিছুই নয়। তুই খেয়ে নে। দিদি, আমার থেকে কিছু লুকিও না প্লিজ। যদি তুমি সত্যিটা না বলো না, তাহলে কিন্তু আমি ভালো করে ঘুমোতে পারবো না। আরে আমি বলছি তো, এরকম কিছুই না। তুইও না। তুমি আমার দিব্যি দিয়ে বলো দিদি। আরে এখনো তোর ছোটবেলার স্বভাব গেল না, সবসময় দিব্যি দেওয়ার। তুই খেয়ে নে তো, এরকম কিচ্ছু নয় যা তুই ভাবছিস। আমার অনেক কাজ আছে, তুই যাবি না নাকি? বাস মিস করবি তো, খেয়ে নে। হে ভগবান, আমার স্বামীকে শক্তি দাও, ওকে নিজের সঙ্গে লড়াই করার শক্তি দাও, ওকে বিপথে যাওয়া থেকে আটকাও তুমি। আর আমি কিচ্ছু চাই না। এসে গেছো তুমি? আজ তুমি কোনো নেশা করোনি? হ্যাঁ, আমি এবার ঠিক করে নিয়েছি যে আর আমি বাইরে খাবো না। এ তো খুব ভালো কথা। কিন্তু এবার আমি বাড়িতে খাবো। কি? কিন্তু তুমি তো কথা দিয়েছিলে যে তুমি আরে ঘরে। তোমাকে কথা দেওয়ার চক্করে আমি বেশি খরচ করব নাকি? জানো বাইরে খেলে কত খরচ হয়? খাবার অর্ডার করো, তার মধ্যে ওরা আবার টিপসও চায়, আবার খাওয়ার পর রিক্সা, তার আবার ভাড়া। এবার তুমি বলো, খরচ কমানোটা খারাপ নাকি? না, খাওয়ার জন্য কিছু তৈরি করো, খুব খিদে পেয়েছে। কার কথায় তুমি এসব বানিয়েছো? তুমি তো এইমাত্র বললে যে খেতে চাও এখন। কিছু খাওয়ার কথা বললে তুমি এটা বানিয়ে আনবে আমার জন্য, পকোড়া? তুমি জানো না আমি পছন্দ করি না? বলো জানো কি না? তার মানে তুমি ইচ্ছে করে বানিয়েছো এসব?
তুমি আমাকে কষ্ট দিতে চাও। তুমি তুমি নেশা করে আছো তো, তাই তুমি আমাকে ভুল বুঝছো। আমি এরকমটা। বলতে চাইছো আমি সজ্ঞানে নেই, আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি? ছাড়ো রালো, রাজু। আমার অনুমতি ছাড়া অনেক কিছু করতে শুরু করেছো। আমার দিদি কোথায়? ও আর এখন এই পৃথিবীতে নেই। আমি ছাড়বো না তোকে। বল আমার দিদি কোথায়, বল। রাজু, এভাবে নিজের জামাইবাবুর সঙ্গে কে কথা বলে বলতো? এরকম ব্যবহার করতে হয়? দিদি তোমার ফোন এসেছিল, তারপর সেই ফোনটা কেটে গিয়েছিল, তাই ভয় পেয়ে গেছিলাম দিদি। হ্যাঁ তো আমি জানি তুই আমাকে নিয়ে চিন্তা করিস, কিন্তু আমি মজা করছিলাম। তুমি মজা করছিলে? দিদি তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তুমি আমাকে সত্যের শিক্ষা দিয়েছিলে, আর আজ তুমি নিজেই মিথ্যে বলছো। দিদি সত্যি বলো, তোমার সাথে কি হচ্ছে? বলো আমাকে সত্যিটা, কাউকে ভয় না পেয়ে, কারণ তোমার ভাই তোমার সাথে আছে। আমি আমি মিথ্যে বলছি না, যা বলছি সত্যি বলছি। তুমি আমার দিব্যি দিয়ে বলো যে তোমার সাথে এরকম কোনো কিছুই হয়নি। হ্যালো, অনেক হয়েছে। আমার বাড়িতে এসব আমি সহ্য করব না। নিজের সম্মান বাঁচাতে চাইলে যাও এখান থেকে, যাও, আউট। দিদি তুমি যদি আমাকে সত্যিটা না বলো না, তাহলে আমি তোমার হাতে কোনোদিনও রাখি পরবো না। মনে হচ্ছে রাখির আর কোনো মূল্যই নেই তোমার কাছে। ঠিক আছে, আমি আজকের পর থেকে এখানে আর কোনোদিনও আসবো না। দিদি তুমি যদি আমাকে সত্যিটা না বলো না, তাহলে আমি তোমার হাতে কোনোদিনও রাখি পরবো না। রাজু দাঁড়া। ভাই আমাকে নিয়ে চল এখান থেকে, নাহলে আমি মরে যাব। তুমি চিন্তা করো না দিদি, তোমার ভাই তোমার সাথে আছে। আমরা চলে যাচ্ছি এখান থেকে। যদি এইটুকু মনুষ্যত্ব থাকে, নিজের মুখ আর দেখাবি না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও একে। অনেক হয়েছে তোদের দুজনের, আর এমনিতে একটা বোঝাও। একে নিয়ে গেলে একজনের খাওয়ার কম খরচ হবে। যা, নিয়ে যাও ওকে। না না, যাস না রাজু, থাম প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, যা যা এখানে যা। দ্বিতীয়বার আর এখানে এসে মুখ দেখাবি না। তোর কি প্রয়োজন ছিল ওদের নিজেদের ঝামেলার মধ্যে নাক গলানো? মা তুমি মনে হয় কিছু জানো না, দিদির সংসারটা ভেঙে গেছে, আরও কোথাও যাবে না। ওর ভাই আছে ওর সাথে। তুই তোর পরিবারের সম্মানের কথা ভাবলি না? একজন বিবাহিত মেয়ে যদি বাবার বাড়িতে থাকে তাহলে সমাজ কি বলবে? মা পরিবারের সম্মান এবার আমাদের সঙ্গে আছে, আর সেটাও সুরক্ষিত। তোমাদের দুজনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যার রাজুর মতন ভাই থাকে, তার সাথে কোনো অন্যায় কখনো হতে পারে না। আমি জানি আমার ভাই সব ঠিক করে দেবে।
এবার এখানে কি করতে এসেছো? আমার জ্যোৎস্না আপনাদের কাছে। আমি ওকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। দিদি তোমার সাথে কোথাও যাবে না। দেখুন, আমি জানি আপনাদের কাছে আমি অপরাধী হয়ে আছি, কিন্তু এটাও সত্যি যে সবচেয়ে বড় দোষ আমার এই খারাপ অভ্যেসের। আমি সত্যি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার ড্রিঙ্ক করা ছেড়ে দেব। সুখ শান্তি ভরা জীবন কাটাবো, সত্যি। জামাইবাবু, এই কথাটা অনেকবার বলেছো তুমি, আর এখনো এই কথাটার কোনো মূল্য নেই, বুঝলে তুমি? জ্যোৎস্না, তোমার কথা ভেবে আমি প্রতিদিন কাঁদি। তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার স্ত্রী, ওটা তোমারই বাড়ি, আমাদের বাড়ি। প্লিজ প্লিজ বাড়ি চলো। মনে হচ্ছে অপমান না করলে তোমার ঠিক সহ্য হচ্ছে না, তাই না? ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যাও, নালে ধাক্কা মেরে বের করে দেবো। রাজু, ওর এরকম ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। এখনো ছোট তো, তাই সম্পর্কের মূল্য বোঝে না। বাবা রাজু, একটা মেয়ের সংসার তার স্বামীর ঘরেই হয়, যেতে দে ওকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এবার আপনাদের আর অবিশ্বাস করার সুযোগ দেব না। লখনৌতে বসবাসকারী জ্যোৎস্না একটা শয়তানের জালে ফেঁসে গেছিল। তার প্রত্যেকটা দিন একটা পরীক্ষার মতো করে কাটছিল যে কে জানে কবে তার স্বামী তাকে আবার মারবে। ভয়ে ভয়ে চিরটা কাল কাটানো একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকে আমি আপনাদের দেখাবো একটা এমন হৃদয় কাঁপানো গল্প যেখানে ভাই বোনের সম্পর্কের এমন পরীক্ষা নেওয়া হচ্ছিল, সেটা দেখে আপনারা পুরোপুরি চমকে যাবেন। সৌরভ পুরোটাই নেশায় ডুবে গেছিল। আমরা সবাই জানি নেশায় ডুবে যাওয়া একটা এমন রোগ যার প্রতিকার ডক্টরের কাছে নয়, বরং রোগীর ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। সৌরভের এই নেশার শিকার শুধুমাত্র জ্যোৎস্নাই ছিল না, বরং জ্যোৎস্নার ভাই রাজুও ছিল, যে প্রত্যেকটা মুহূর্ত এই ভয়েই কাটাচ্ছিল যে জ্যোৎস্না সুরক্ষিত আছে কি নেই। রাজুর জন্য তার জামাইবাবু সৌরভ বিশ্বাসের পাত্র ছিল না, বরং সে তো এটাই চাইতো যে জ্যোৎস্না এবং সৌরভ যে কোনোভাবেই হোক আলাদা হয়ে যাক। এখন দেখবার এটাই যে রাজুর ইচ্ছে কি পূর্ণতা পাবে, নাকি বেচারি জ্যোৎস্নার বাকি জীবনটা এই জাঁতাকলেই পিষতে থাকবে। এবার খুশি? হ্যাঁ, খুব খুশি। তুমি জানো, আমার পুরনো বসকে আমি চাকরির কথা বলেছি। ওকে বলেছি যে আমি নেশা ছেড়ে দিয়েছি আর আমি চাকরি জয়েন করতে চাই। আচ্ছা, তোমার হাতের কফি খাওয়ার ইচ্ছে করছে, খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। হে ভগবান, এভাবেই তুমি আমার এই গোটা পরিবারটাকে রক্ষা করো, কারণ নজর যেন না লাগে কখনো। হ্যাঁ হ্যাঁ রাজু, তুই কেন এত চিন্তা করিস? সত্যি বলছি, তোর জামাইবাবু এখন চাকরি করতেও যাচ্ছে আর টাইমে বাড়ি ঢুকছে, আমাকে সময়ও দিচ্ছে, আর আমি সত্যি খুব খুশি। শোন, আমি তোকে একটু পরে ফোন করি, আসলে একটু বাজার করতে এসেছিলাম, তাই। হ্যাঁ, বাই।
মা, বাবা, সুখী হও। আসুন ভেতরে আসুন, আসুন। বৌমা, কি ব্যাপার, আমাদের ডেকে পাঠালে কেন? বাবা আসলে ও আবার নেশা করছে। প্লিজ ওকে বোঝান না, যেরকম যেন না করে। আচ্ছা, না জেনে ওর এমন কি কষ্ট যে শেষ পর্যন্ত নেশা করতে হচ্ছে? তুমি চুপ করো। বৌমা, তুমি চিন্তা করো না, আমি কথা বলবো ওর সাথে। আচ্ছা, কি কথা বলবে ও? হ্যাঁ, ওই হয়তো কষ্ট দেয়, মা বাবার থেকে তো আলাদা করে দিয়েছে, এখন কি ঝামেলা পাকাতে চাইছে? কি হয়েছে বাবা, চলে এসেছিস? বাবা, এ তোর কি অবস্থা হয়েছে? কি কষ্ট তোর? মা, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি কালকে তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে? তখন কথা হবে। যাও, বাড়ি যাও। চলো। বাবা, আমি আমি তো শুধু তোমার মঙ্গলের কথাই ভাবছিলাম। তুমি আজকাল অনেক কিছু বলা শুরু করেছো, তাই তোমার মুখ বন্ধ করার একটা উপায় আমি বের করেছি। আজ থেকে তুমি আর আমি একসঙ্গে খাবো। তুমি সব কি বলছো? আরে একবার খেয়ে তো দেখো, ছি, কিছুদিনের মধ্যেই তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে, আর না হলে আমাকে বলবে। আরে এটাকেই ভালোবেসে ফেলবে তুমি। নাও, আরে নাটক বন্ধ করো, এটা নাও, এই নাও, খাও খাও। আজকের পরে তোমার বাইরে যাও বন্ধ, না তুমি কোথাও যাবে আর না এখানে আসবে। আর এই যে ভাই ভাই করো না, আমিও দেখবো এবছর রাখি বন্ধনে তুমি কি করে তোমার ভাইয়ের কাছে যাও। আর আমার কথা যদি না শোনো তাহলে তার ফলাফল খারাপ হবে। দিদি, আমি তোমার কথাই ভাবছিলাম। আসলে কালকে রাখি তো, সেই জন্য তোমার জন্য একটা ভালো উপহার নিয়েছি আমি, তোমার খুব ভালো লাগবে, দেখে নিও। হ্যাঁ, আমি ওই ব্যাপারেই কথা বলতে ফোন করেছিলাম। আমি কাল রাখিতে যেতে পারবো না রে রাজু। কেন? তোর জামাইবাবুকে গ্রামে যেতে হবে, সেই জন্য। দিদি, তাতে কি আছে? আমি রাখি বাঁধার জন্য 7 সমুদ্র পার করেও আসতে পারি। তুমি চিন্তা করো না, আমি কালকে জামাইবাবুর গ্রামে চলে যাব। না না না, ওসবের কোনো প্রয়োজন নেই। আমি তোকে রাখি পোস্ট করে দেব। এত দূরে এসে কি হবে বল? দিদি, তুমি আমাকে রাখি পরাবে না? তুই একটাই কথা বারবার জিজ্ঞেস করিস কেন বলতো? বলছি না আমি কালকে যেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। ফোনটা রাখ। হ্যালো। এই, তুমি এখানে কি করছো? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে, আমার না তোমার সাথে একটু কথা ছিল। প্লিজ, আমি আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে রাখির দিনে আমার ভাইয়ের থেকে দূরে রেখো না। প্লিজ প্লিজ, এই উৎসবটা আমাকে পালন করতে দাও। তুমি যা যা বলবে আমি সব করব, কিন্তু আমাকে রাখি উৎসবটা পালন করতে দাও, আমাকে ভাইয়ের কাছে যেতে দাও প্লিজ প্লিজ। বাইরে যাওয়ার জন্য না তোমার পাটাও ঠিক হওয়া প্রয়োজন। মানে? এখন ভাবো, তুমি যদি এখান থেকে পড়ে যাও তো তখন কি হতে পারে? তো ভয়ঙ্কর আঘাতও লাগতে পারে। তুমি কি বলতে চাইছো? দেখো, আমি নিজের হাতে করব না, তুমি একটা কাজ করো, এখান থেকে লাফিয়ে পড়ো। আরে না যাওয়ার একটা কারণ তো হবে, তাই না? কি বলছো তুমি? মনে হচ্ছে আমাকেই ধাক্কা দিতে হবে। চল, এসো। না না, ছাড়ো আমাকে, ছাড়ো। দাঁড়াও।
এই নাটক বন্ধ করো, ওঠো ওঠো। দিদি, কি হয়েছে তোমার? কিছু না। তুই তো চিন্তা করছিস কেন? এই দেখ, তোর দিদি তোর জন্য রাখি নিয়ে এসেছে। একজন ভাইয়ের জন্য এর থেকে বেশি দুঃখের কি হতে পারে যে তার দিদি একটা এমন সম্পর্কে কষ্ট পাচ্ছে যেই সম্পর্কে বিশ্বাসঘাতকতা, অন্যায় আর হিংসা ছাড়া কিচ্ছু নেই। সৌরভের মতো লোকেরা হলো সমাজের সেই কীট যে যাদের যতই শোধরানোর চেষ্টা করা হোক না কেন সে তার স্বভাব কোনো দিন বদলায় না। রাজুর মনে মাঝে মধ্যেই এই প্রশ্ন উঠছিল যে ছোট থেকে আজ অবধি সে তার দিদিকে রক্ষা করবার যে প্রতিজ্ঞা করেছিল সেই সমস্ত প্রতিজ্ঞায় কি ব্যর্থ হবে? সে প্রত্যেকবার তার দিদি জ্যোৎস্নাকে বাঁচানোর চেষ্টা করত, কিন্তু প্রতিবারই সৌরভ তাকে কোনো না কোনো ফন্দি করে নিজের সঙ্গে নিয়ে যেত। এখন দেখবার এটাই যে রাজু তার দিদিকে রক্ষা করবার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। সে কি তাহলে অন্যায়ের সাহায্য নেবে, নাকি সে বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে? আসুন দেখা যাক। আরে রাজু, এইভাবে কি দেখছিস? আয়, তোর দিদির কাছে রাখি পরবি না? না দিদি, আমি তোমার হাতে রাখি পরবো না। কেন? তুই এরকম বলছিস কেন? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যতক্ষণ না তোমার বাড়ির সমস্যাটা না মিটছে আর তুমি সুখী না হচ্ছ, আমি ততদিন তোমার হাতে রাখি পরবো না। আমি রাখির দিব্যি দিয়ে বলছি দিদি, তোমার সব দুঃখ দূর করে দেবো। মা, চল একটু কিছু খেয়ে নে। তুই কাল থেকে কিছু খাসনি। না মা, আমার ভাই এখনো রাখি পড়লো না আমার হাতে, আমি কি করে খেয়ে নি বলো তো? তুমি এখানে কি করতে এসেছো? আমি তোমার সাথে কোথাও যাব না। আজ আমি এখানে আমার ইচ্ছেতে আসিনি। আমি ডেকেছি ওনাকে। মা, ভেতরে যাও তুমি। জামাইবাবু আর দিদির সাথে আমার কিছু কথা আছে।
কিন্তু সৌরভ কোথায়? তোমাদের বাড়িতে যাবে বলেই তো বেরিয়েছিল। উত্তর দাও। সৌরভ, আপনাদের মধ্যে এই কাজটা কে করেছে? সত্যি কথা বলবেন, নইলে আমরা আরো অনেক পদ্ধতি জানি সত্যি কথা বের করার। আমি মেরেছি ওকে, আমাকে অ্যারেস্ট করে নিন। একটা পরাধীন জীবন বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছিলাম আমি। নিয়ে চলো এনাকে। দাঁড়ান। আমার দিদি মিথ্যে কথা বলছে। এই কাজটা আমি করেছি, ও কাজটা করেনি। আর এই শয়তানটাকে মারার পরেও আমার কোনো আফসোস হচ্ছে না। জামাই বাবু, আমরা তোমাকে সবথেকে মূল্যবান জিনিসটা দিয়েছিলাম, কিন্তু তারপরেও তুমি আমাদের পরিবারকে শুধু দুঃখ দিয়ে গেছো। তোমার বাবা তোমার মাকে নিশ্চয়ই এরকমই মারে, তাই না? তুই ভুলে যাচ্ছিস যে তোর বোনের মান সম্মান বাঁচাতে তুই এখানে ডেকেছিস আমায়। নইলে ওকে এখানেই রেখে দিতে হবে। সারা জীবনের বোঝা হয়ে থাকবে তোর মাথার ওপর। শোন, আমার দিদি কোথাও যাচ্ছে না, ঠিক আছে? যাবি শুধুমাত্র তুই, আর সেটাও নরকে। রাজু, তুই কি করলি? কি করলি তুই? এটা কি করলি তুই? ওকে দিদি, আমি তোমাকে মুক্ত করে দিলাম। রাজু, এ তুই কি করলি? তুই এরকম কেন করলি? কেন? তুই যা এখান থেকে। রাজু, না দিদি, আমি কোথাও যাব না। তোকে আমার মাথার দিব্যি, তুই চলে যা এখান থেকে। যা, যা না, তাড়াতাড়ি যা। রাজু, দিদি দেখো, আমার হাতটা এখনো ফাঁকাই রয়েছে।
আমি ধন্য হয়ে গেলাম রে তোর মতন ভাই পেয়ে। নিয়ে যান ইন্সপেক্টর এদেরকে আমার চোখের সামনে থেকে। নিয়ে চলো ওকে। রাজু, রাজু তার দিদি জ্যোৎস্নাকে প্রচণ্ড ভালোবাসতো, আর ঠিক সেই কারণেই তার মনে তার জামাইবাবুর প্রতি ঘৃণা অনেক পুরনো ছিল। ধীরে ধীরে এই ঘৃণা এত বেড়ে গেল যে সে নিজেকে আর স্থির রাখতে পারল না, আর সেই কাজ করে বসল যার পরিণাম তাকে সারা জীবন ধরে ভুগতে হবে। যদিও রাজু তার দিদি জ্যোৎস্নাকে বাঁচানোর প্রবল চেষ্টা করেছিল, কিন্তু সমাজের ভয়ে জ্যোৎস্না আবার সৌরভের কাছেই ফিরে যেত। এখন প্রশ্ন এটাই যে এই সব কিছুই কি বন্ধ করা সম্ভব ছিল? আগে হ্যাঁ, একদম বন্ধ করা সম্ভব ছিল, যদি সৌরভের মতো শয়তানের কাছে জ্যোৎস্না ফিরে না যেত তাহলে। কিন্তু সেটা হয়নি। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।